ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ শব্দগুলো শুনলেই মাথায় কি আসে? আন্দোলন, দর কষাকষি, নাকি শ্রমিকের অধিকার? চলুন আজ একটু গভীরে যাওয়া যাক। বাংলাদেশে এই সংগঠনগুলো আসলে কিভাবে কাজ করে আর এদের আসল প্রভাবটা ঠিক কোথায়, সেটাই আজ আমরা দেখব। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একবার ভাবুন তো, কর্মক্ষেত্রে একা একজন শ্রমিকের অবস্থানটা ঠিক কোথায়? মালিকপক্ষের সাথে যখন দর কষাকষির প্রশ্ন আসে, তখন তার ক্ষমতা আসলে কতটুকু? এই যে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা, এই পাওয়ার ইমব্যালেন্সটাই কিন্তু ট্রেড ইউনিয়নের একদম মূল ভিত্তি তৈরি করে দেয়। তো পর্ব একে আমরা দেখব শ্রমিক আর মালিকের সেই দ্বন্দ্বের জায়গাটা। মানে সবকিছু শুরুই কিন্তু হয় একটা মৌলিক সংঘাত থেকে। একদিকে শ্রমিক আর একদিকে মালিক, এই দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন থেকেই জন্ম নিয়েছে শ্রমিক সংঘ। চলুন সেটাই আগে বুঝি। আচ্ছা, প্রথমেই জেনে নিই আইন অনুযায়ী শ্রমিক আসলে কারা। দেখুন, বাংলাদেশ শ্রম আইন ২০১৩ বলছে মজুরির বিনিময়ে যারা যে কোনো দক্ষ, অদক্ষ, কায়িক বা টেকনিক্যাল কাজ করেন তারাই শ্রমিক। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা মূলত প্রশাসনিক বা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা কিন্তু এর আওতায় পড়েন না। এই পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি। আর ঠিক এখানে মূল দ্বন্দ্বটা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? মালিকের লক্ষ্য কি? খরচ কমিয়ে মুনাফা সর্বোচ্চ করা। আর শ্রমিকের লক্ষ্য মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো। এই যে দুই পক্ষের দুইটা বিপরীতমুখী চাওয়া, এটাই একটা সংঘাত তৈরি করে। আর এই সংঘাতে একা একজন শ্রমিকের দর কষাকষির সুযোগ সত্যি বলতে প্রায় থাকেই না। আজকের এই আলোচনায় আমরা কয়েকটি ধাপে এগোব। প্রথমে দেখব শ্রমিক মালিকের মূল দ্বন্দ্বটা, তারপর জানব ট্রেড ইউনিয়ন কি ও কেন দরকার, এর বিভিন্ন রূপ আর কৌশলগুলো সম্পর্কে। এরপর দেখব বাংলাদেশে এর ভালো মন্দ প্রভাবগুলো, আর সবশেষে এর ভবিষ্যৎ নিয়েও কথা বলব। তাহলে প্রশ্ন আসে, শ্রমিকের এই দুর্বল অবস্থানের সমাধানটা কি? এখানেই আসছে ট্রেড ইউনিয়নের ধারণা। চলুন এবার দ্বিতীয় পর্বে দেখি এই জিনিসটা আসলে কি এবং কেন এর এত প্রয়োজন। একদম সহজ করে বললে ট্রেড ইউনিয়ন হল শ্রমিকদের একটা সম্মিলিত শক্তি। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেটা দীর্ঘমেয়াদে কাজ করে। এর মূল উদ্দেশ্য একটাই, একসাথে হয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে নিজেদের সম্মিলিত স্বার্থ রক্ষা করা। মানে একা যেটা করা প্রায় অসম্ভব, সেটাই একসাথে অর্জন করা। এই বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা বিশেষজ্ঞ ফিলিপোর একটা সংজ্ঞা দেখি। তিনি বলছেন, ইউনিয়নের কাজ কিন্তু শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা নয়, এর সদস্যদের সামাজিক এবং রাজনৈতিক স্বার্থ দেখাশোনা করাও এর দায়িত্বের মধ্যে পড়ে। তার মানে এর কাজের পরিধিটা কিন্তু আসলে অনেক বড়। তাহলে একটা ইউনিয়ন ঠিক কি লক্ষ্য নিয়ে কাজ করে? দেখুন, এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে আছে মালিকের অন্যায় আচরণ থেকে শ্রমিকদের বাঁচানো, ন্যায্য মজুরি আর আর্থিক সুবিধা নিশ্চিত করা, নিরাপদ আর মানবিক একটা কাজের পরিবেশ তৈরি করা, চাকরির নিরাপত্তা দেওয়া, আর সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রের বিভিন্ন সিদ্ধান্তে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বেশ, এখন একটা মজার ব্যাপার হলো, সব ইউনিয়ন কিন্তু একই রকমভাবে চিন্তা করে না বা কাজ করে না। তাদের দর্শন, তাদের লক্ষ্য, এগুলো কিন্তু ভিন্ন হতে পারে। চলুন তৃতীয় পর্বে ইউনিয়নের এই বিভিন্ন রূপগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইউনিয়নের আদর্শের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ অবাক করার মতো। যেমন একদিকে এমন ইউনিয়ন আছে যাদের লক্ষ্য হল সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, মানে পুরো পুঁজিবাদী ব্যবস্থাটাকেই পাল্টে ফেলা। আবার ঠিক তার উল্টো দিকে এমন ইউনিয়নও আছে যারা এই ব্যবস্থার ভেতরে থেকেই সদস্যদের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা আদায় করতে চায়। মানে চিন্তার কি বিশাল পার্থক্য! তো আদর্শ যেমন ভিন্ন, অধিকার আদায়ের কৌশলও কিন্তু ইউনিয়নগুলোর আলাদা আলাদা হয়। চলুন চতুর্থ পর্বে আমরা সেই কৌশলগুলোই দেখব, মানে দাবি আদায়ের জন্য তারা ঠিক কি পথ বেছে নেয়। ইউনিয়নগুলোর কাজের কৌশল কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন ধরুন, কোনোটা হয়তো শুধু সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে, যেমন আর্থিক সাহায্য বা পরামর্শ দিয়ে থাকে। আবার কোনো ইউনিয়ন ব্যবস্থাপনার সাথে সহযোগিতা করে কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। কিছু ইউনিয়ন আবার সরকারের সাথে মিলে শ্রম আইন বা নীতি পরিবর্তনের মতো বড় কাজেও ভূমিকা রাখে। মানে তাদের কাজের ধরনটা বেশ বৈচিত্র্যময়। ওকে, এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম। এখন চলুন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। পঞ্চম পর্বে আমরা দেখব আমাদের দেশে, মানে বাংলাদেশে বাস্তবে ট্রেড ইউনিয়নগুলোর প্রভাব ঠিক কেমন। এর ভালো দিক আর মন্দ দিক দুটোই আমরা তুলে ধরব। বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেড ইউনিয়নের একটা দুই রকম ছবি দেখা যায়। একদিকে এটা সত্যি যে তাদের আন্দোলনের ফলেই কিন্তু নিরাপদ কর্মপরিবেশ বা উন্নত শ্রম আইনের মতো অনেক ভালো কিছু হয়েছে।
কিন্তু অন্যদিকে একটা বড় অভিযোগ হলো তারা প্রায় উৎপাদনশীলতার চেয়ে শ্রমিকের সংখ্যা বাড়ানোতে বেশি জোর দেয়, এমনকি নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত লাভ আর রাজনৈতিক ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়ার মতো অভিযোগও কিন্তু কম নয়। আচ্ছা, এই যে ৩০% সংখ্যাটা, এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণটা হলো বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোনো একটা প্রতিষ্ঠানে একটা ইউনিয়নকে যদি নিবন্ধিত হতে হয় এবং দর কষাকষির আইনগত ক্ষমতা পেতে হয়, তাহলে সেখানকার মোট শ্রমিকের কমপক্ষে ৩০%কে এর সদস্য হতে হবে। এটা একটা আইনি বাধ্যবাধকতা। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত সব ভালো মন্দ দিক দেখার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, ট্রেড ইউনিয়নগুলোর ভবিষ্যৎ কি? তাদের সামনে এগোনোর পথটা ঠিক কেমন হওয়া উচিত? মূল বিষয়টা হলো ট্রেড ইউনিয়নগুলো নিঃসন্দেহে শ্রমিকদের জন্য অনেক জরুরি অধিকার আদায় করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমস্যাটা হলো তাদের কিছু নেতিবাচক কাজের প্রভাব এতটাই বেশি যে সেটা অনেক সময় ইতিবাচক দিকগুলোকেও ছাপিয়ে যায়, আর এর ফলেই কিন্তু বাংলাদেশে এদের সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা এখানে, আজকের এই যে দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি, যেখানে কাজের ধরন রোজ পাল্টাচ্ছে, ঠিক এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের ট্রেড ইউনিয়নগুলোর আসল ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবারই হয়তো ভাবা দরকার।